হৃদয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। হৃদয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। গৌরেন্দ্রস্য সভা বিভূষণমণি ইয় তক্ত্বা ঋদ্ধাং শ্রিয়ং রূপস্য অগ্রজ এব তরুণীং বৈরাগ্যলক্ষ্মীং দধে বাহ্যে অবধূতাকৃতি অন্তর্ভক্তি রসেন পূর্ণ হৃদয় শৈবালয় পিহিতং সরৈব প্রতিপ্রদস্তদ্বিরান। কার সম্বন্ধে শ্লোকটি? সনাতন গোস্বামী পাদ, ছয় গোস্বামীর অন্যতম। কে লিখেছেন শ্লোকটি? কবি কর্ণপুর। কবি কর্ণপুর কে ছিলেন? শিবানন্দ সেনের কনিষ্ঠ পুত্র। তিন পুত্র সঙ্গে আছে সেন শিবানন্দ। এই সেন শিবানন্দের কনিষ্ঠ পুত্রের নাম ছিল কবি কর্ণপুর। তিনি অনেক গ্রন্থ লিখেছিলেন সংস্কৃত ভাষায়। একটি নাটক লিখেছিলেন, নাটকটির নাম চৈতন্য চন্দ্রোদয়। চৈতন্যচন্দ্রের উদয়, চৈতন্য চন্দ্রোদয়। সেই নাটকে সনাতন গোস্বামীপাদকে স্তুতি করে বলছে গৌরেন্দ্রস্য সভা বিভূষণমণি। গৌরেন্দ্র মানে গৌরদেশের রাজা। কে তখন গৌরদেশের রাজা? ভূষণ শাহ। তার যে সভা, সেই সভায় বিভূষণমণি সুন্দর করে কাউকে সাজানো হয়েছে। এবার মাথায় যেটা মণি দেওয়া হয়, কেমন হয় বলুন দেখি, কেমন সুন্দর লাগে। সভায় কত আছেন, সবাই রত্নাকারটি। তখনকার রাজারা খুব বিদ্যুৎসাহী ছিল, তো গুণী জনকে সভায় নিয়ে যেতেন। সভা সব উজ্জ্বল করে বসে আছেন, তার উপরে মাথায় যেন বিভূষণমণি হলেন সনাতন গোস্বামী পাদ। সকলের সেরা ছিলেন এই সনাতন গোস্বামী পাদ। পাণ্ডিত্যে, বিদ্যায়, রাজাকে সুপরামর্শ দানে এই সনাতনের মতো কেউ ছিলেন না। তখনকার দিনে রাজদরবারে চাকরি পেতে হলে আরবি এবং ফার্সি এই দুটো ভাষা শিখতেই হতো, নইলে কিন্তু চাকরি পাওয়া যায় না। এখন যেমন ইংলিশ ভাষা না শিখলে বড় বড় অফিসে কাজ পাওয়া যায় না, ঠিক তেমনি তখনকার দিনে ওই আরবি এবং ফার্সি। এত বড় সংস্কৃত পণ্ডিত তিনি যখন সপ্তগ্রামে বসে এক মৌলবীর কাছে, এক শিক্ষকের কাছে বসে, মুসলমান শিক্ষকের কাছে আরবি এবং ফার্সি ভাষা এমন কথা বলতে পারতেন না, যারা সত্যিকারে আরবি ফার্সি ভাষা জানে তারাও বলতে পারতেন না। রাজা মুগ্ধ হয়ে গিয়েছিলেন কথা শুনে। সনাতন গোস্বামী পাদকে প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত করেছিলেন। তাই গৌরেন্দ্রস্য সভা বিভূষণমণি, যা বলতেন সনাতন গোস্বামী পাদ রাজা তাই শুনতেন। হুসেন শাহ, সুলতান হুসেন শাহ তখন গৌড়দেশের রাজা। এই দেশে কী বলতো? গৌড়দেশ। গয়ৌ ডয়বিন্দ্রাম, ওনায়নি কিন্তু গয়ৌরাও নয়, গয়ৌ বয়ঠুকুনটা গৌড় হয়ে গৌড়হরি, আর ডয়বিন্দ্রার দেশ, দেশের নাম গৌড়দেশ। এই দেশটা বঙ্গদেশ থেকে তখন বলতো গৌড়দেশ। এই গৌড়দেশের যিনি রাজা তিনি গৌরেন্দ্র। তার সভাকে অলঙ্কিত করার মণি ইয় ঋদ্ধাং শ্রিয়ং তক্ত্বা। ঋদ্ধাং মানে সমৃদ্ধ, শ্রী মানে ঐশ্বর্য, সমৃদ্ধ ঐশ্বর্যকে পরিত্যাগ করে। কত ঐশ্বর্য তখনকার দিনে! একে তো রাজ পরিবারের ছেলে, কর্ণাটকের রাজ পরিবারের ছেলে, বলুন কত ধন সম্পত্তির অধিকারী। তারপরে বড় চাকরি করেছেন। তখনকার দিনের মন্ত্রীর কত মাইনে বলুন দেখি একবার, সব সোনার টাকায়।
একবারে। আর সব বিনা পয়সায়, সোনার টাকা, সব টাকাই জমা থাকছে। তাহলে কত টাকার মালিক? ঋদ্ধাং শ্রিয়ং তক্তা, সব পরিত্যাগ করে। তরুণীং বৈরাগ্য লক্ষ্মীং রথে, বৈরাগ্যকে আশ্রয় করলেন, সব পরিত্যাগ করে বৈরাগ্যকে আশ্রয় করলেন। কতখানি হৃদয়ে কৃষ্ণ প্রেম থাকলে এই বৈরাগ্য লাভ করা যায় বলুন দেখি। কাঞ্চনকে ফেলে দিয়ে কেউ কাঁচ ধরে? দেখুন সব ফেলে দিয়ে কোথায় গেলেন না, গৌরহরির চরণে পড়েছেন। সর্বস্ব পরিত্যাগ করে নিজের স্ত্রী, পুত্র, রাজ, ঐশ্বর্য, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, যশ, প্রতিষ্ঠা, সর্বস্ব গৌরহরিকে দর্শন করার পর সেই বৈরাগ্য আবার প্রবল হবে। একেবারে যুক্ত বৈরাগ্য। দুরকম বৈরাগ্য আছে, যুক্ত বৈরাগ্য আর একটা ফল্গু বৈরাগ্য বা মর্কট বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য ভক্তি রসামৃত হিন্দুতে বলেছেন বৈরাগ্য দু প্রকার। যুক্ত বৈরাগ্য যারা কৃষ্ণ ভক্তির বশবর্তী সর্বস্ব ত্যাগ করেছেন, যারা তারা হলেন যুক্ত বৈরাগ্য, তাদের বৈরাগ্যকে বলা হয় যুক্ত বৈরাগ্য। আর যারা ছল করে লোক ঠকাবার জন্যে বৈরাগ্য গ্রহণ করেছেন, সংসারে পূর্ণমতি অথচ বাইরে বৈরাগ্যের বেশ, কী জন্যে? অর্থ উপার্জন করবার জন্যে, যশ খ্যাতি অর্জন করবার জন্যে, মঠ মন্দির প্রতিষ্ঠা করবার জন্যে, শিষ্য সংগ্রহ করবার জন্যে। সেটা হলো ফল্গু বৈরাগ্য বা মর্কট বৈরাগ্য। যুক্ত বৈরাগ্যকে আশ্রয় করে তরুণী বৈরাগ্য লক্ষ্মী রথে, বৈরাগ্য কি লক্ষ্মী বলে গ্রহণ করে। বৈরাগ্য লক্ষ্মী বলে? বৈরাগ্য লক্ষ্মী ছাড়া হয়, বলছে তরুণী বৈরাগ্য লক্ষ্মী রথে। তরুণী বৈরাগ্য লক্ষ্মীকে সঙ্গে বিবাহ করলেন। অন্তর্ভক্তি পূর্ণ রূপস্য অগ্রজ এবং রূপ গোস্বামীর জ্যেষ্ঠ ভ্রাতা, 5 বছরের বড় ছেলে রূপ গোস্বামী। তরুণী বৈরাগ্য লক্ষ্মী দলে অন্তর্ভক্তি রসেন পূর্ণ হৃদয় বাহ্যে অবধূতাকৃতি, বাইরে অবধূতের বেশ ধারণ করেছেন। অবধূতের বেশ মানে যার বর্ণ, যার আশ্রম জানা যায় না এমন সন্ন্যাসীকে আমরা বলি অবধূত। যেমন নিতাই চাঁদ অবধূত, অবধূত নিত্যানন্দ রায়। তার কি বর্ণ, কোন বর্ণে তিনি আছেন আর কোন আশ্রমে তিনি আছেন বোঝা যায় না। সমস্ত সংসার বাসনা একবারে বিধৌত হয়ে গেছে, অবধূত হয়ে গেছে। তা কি বলে? অবধূত। এক প্রকার সন্ন্যাস, এক হলো অবধূত। আমরা শুনেছি অবধূত সংবাদ, ভাগবতে অবধূত সংবাদ, যার বর্ণ আশ্রম জানা যায় না। বাহ্যে দরবেশের রূপ ধারণ করেছেন, বাহ্যে অবধূতাকৃতি। অন্তর্ভক্তিপূর্ণ রসেন হৃদয়, সব ত্যাগ করেছেন, কিন্তু কৃষ্ণ ভক্তি রসে হৃদয় খানি পূর্ণ। অন্তর্ভক্তি রসেন পূর্ণ হৃদয়, বাইরে অবতা খটখটে বৈরাগী মনে হচ্ছে, আর অন্তরখানি কেমন? একবারে বৈরাগ্যে ভরা, বৈরাগ্যে ভরা। বাইরে ছিন্ন পোশাক, জীর্ণ দেহ, মলিন কেশ, যেন সব কেমন হচ্ছে। কেমন? শৈবালই পিহিতম সরৈব, শৈব মানে শ্যাওলা, পিহিত মানে ঢাকা, সর মানে সরোবর। সরোবরের জলের উপর যদি শ্যাওলা থাকে, জলটাকে দেখা যায়? দেখা যায় না। কিন্তু শ্যাওলাটা তুললে কী দেখা যায়? ভিতরে সুন্দর জল দেখা যায়। বলছেন কেমন? বাইরে বৈরাগ্যটা ওই ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা দেখছে তো, বাইরে বৈরাগ্যটা ওটা কেমন না শ্যাওলার মতন। ওটা যে তুলে দেখবে অন্তরখানি কৃষ্ণ ভক্তি রসে প্রীতিপদস্তদ্বিধান। যারা জানতেন সনাতন গোস্বামীপাদকে না, তারা খুব ভালোবাসতেন, প্রাণ ভরে ভালোবাসতেন, সম্মান করতেন সনাতন গোস্বামীপাদ। গতদিন বলেছি সনাতন গোস্বামীপাদ কাশীতে হাজির হয়েছেন। কাশীতে প্রায় 2 মাস ছিলেন মহাপ্রভু। কাশীতে সনাতনকে উদ্দেশ্য করে 2টি মাস কত শিক্ষা দান করলেন। সেই শিক্ষার ফল আমরা দেখবেন
হরিভক্তি বিলাস পড়লে বিখ্যাত বৈষ্ণব স্মৃতি হরিভক্তি বিলাস, 20খানি বিলাস আছে। যা কিছু বৈষ্ণবীয় ক্রিয়াকর্ম কী করে হয়, আমাদের এই স্মৃতি দেখে হয় না, হরিভক্তি বিলাস দেখে হয়। হরিভক্তি বিলাসের মতই বৈষ্ণবের মত। একাদশাদি যা কিছু হবে দেখবেন হরিভক্তি বিলাসের মতে হয়। বৈষ্ণব স্মৃতি বলা হয়, 20টা বিলাস, এই মোটা বই হরি রচনা করলেন মহাপ্রভু। কি করে? কৃপামৃতেন অভিষিষেচ, তার কৃপামৃত দিয়ে অভিষিক্ত করেছিলেন রূপ এবং সনাতন। বললেন, পাঠিয়ে বললেন, বৃন্দাবনে যাও, গ্রন্থ রচনা করো রাধা গোবিন্দের লীলাকে অবলম্বন করে, আর লুপ্ত তীর্থ উদ্ধার করো, আর বিগ্রহ সেবা করো। বিগ্রহ সেবা, ভক্তিতত্ত্ব লোককে জানাও, এবং সেখানে বৃন্দাবন তো প্রায় লুপ্ত হয়ে গেছে, লুপ্ত তীর্থ উদ্ধার করো। যদিও মহাপ্রভুর চরণ ছেড়ে যেতে সনাতনের অন্তরে ইচ্ছা নাই, তথাপি সনাতন চলে গেলেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে কার সঙ্গে দেখা? সুবুদ্ধি রায়। এই সুবুদ্ধি রায়ের কথা শুনেছেন তো? সুবুদ্ধি রায় এককালে বাংলার শাসক ছিল, নবাব ছিল সুবুদ্ধি রায়, ব্রাহ্মণ সুবুদ্ধি রায়। এই সুবুদ্ধি রায় ব্রাহ্মণ ছিলেন তো, কিন্তু যখন তার অধীনে কাজ করতেন হুসেন শাহ, একদিন বেগম সাহেবা দেখছেন হুসেন শাহের পিঠে একটা চাবুকের দাগ। বলছে, এই চাবুকটা তোমাকে কে মেরেছে? বলতে চাইছেন না, অনেক কষ্ট বললেন, দেখো ওই সুবুদ্ধি রায় আমাকে এই চাবুকটি মেরেছে। আমি একটা কর্তব্য কর্মে অবহেলা করেছিলাম, বলে এখনই ওকে হত্যা করো, আমি আদেশ দিচ্ছি, নইলে আমি প্রাণত্যাগ করবো। ছি 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 ছি, আমি একদিন যার অধীনে কাজ করেছি আমি তাকে হত্যা করতে পারি? করতে হবে, নইলে আমি প্রাণ পরিত্যাগ করবো। তখন দেখো রানী, দেখো বেগম সাহেবা, হিন্দুদের জাতি ধ্বংস করলে সেটা মৃত্যুর অধিক, ওকে হত্যা না করে ওর জাতি নাশ করে দিচ্ছি। আমি ওকে জল খাইয়ে জাতি নাশ করে, জল খাইয়ে জাতি নাশ করে। এবার সুবিধা ব্রাহ্মণ, তখনকার দিনে বিধর্মী, জল খেয়েছেন তো, সমাজে সবাই বললেন তোমাকে আর নেবো না, তোমাকে আর হিন্দু ধর্মে আশ্রয় নেবো না। এখান ওখান পণ্ডিতের কাছে যান, সবাই একটা বিধান দেন। কি বিধান? না, তপ্ত ঘৃত খেয়ে প্রাণ পরিত্যাগ করতে হবে, এইটি প্রাশ্চিত। কিরকম করা ব্রাহ্মণ দেখুন একবার, তপ্ত ঘৃত খেয়ে প্রাণ পরিত্যাগ, নিষ্ঠুর ব্রাহ্মণ। গরম ঘি খেয়ে প্রাণ পরিত্যাগ করতে হবে। এমন সময় কাশীতে মহাপ্রভুর সঙ্গে দেখা। মহাপ্রভুর চরণে পড়েছেন, প্রভু গো, আমাকে মুসলমানের জাতি নাশ করেছে আমার। আমি সমস্ত পণ্ডিতের, কাশীর পণ্ডিতের কাছে জিজ্ঞেস করলাম, কাশীর পণ্ডিতরাও বলছেন তপ্ত ঘৃত খেয়ে প্রাণ পরিত্যাগ করতে হবে। এখন আমার উপায় কি বলুন? মহাপ্রভু কি বলেন শোনো, সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, এক কৃষ্ণ নামে তোমার জাতি দোষ যাবে, আর কৃষ্ণ নামে তোমার কৃষ্ণ পদে প্রেমী উপজীবে। একবার কৃষ্ণ নাম করবে তোমার জাতি দোষ চলে যাবে, আর একবার কৃষ্ণ নাম করলে কৃষ্ণ পদে প্রেম লাভ হবে। এই কৃষ্ণ নামকে সম্বল করো, এর উপরে আর কোনো প্রায়শ্চিত্ত হয় না। খুব আনন্দ হয়। যাও তুমি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে বৈষ্ণব সেবা করো। এককালে যিনি ভারতবর্ষের রাজা, বৃন্দাবনে গিয়ে কী করতেন? কাঠ কুড়ুতেন। তখনকার সাধুদের আশ্রমে রান্না হবে তো, জ্বালানি সেই কাঠ 1 পয়সা 2 পয়সায় বিক্রি করতেন। যেটুকু পয়সা থাকতো বৈষ্ণব সেবা করতেন। সেইখানে সুবুদ্ধি রায়ের সঙ্গে দেখা, তার সঙ্গে কিছুদিন থেকে বৃন্দাবনে রূপ গোস্বামী আগে চলে গেছেন, লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, এরা আগে চলে গেছেন। বৃন্দাবন তখন তো জঙ্গল, বৃন্দাবন তখন কিছুই নাই, ঘুরে ঘুরে বেড়ান। সেখানে বহু কষ্ট করে একটা মথুরা মাহাত্ম্য বলে একটা বই সংগ্রহ করলেন, যে কোথায় কোন তীর্থ ছিল বৃন্দাবনে।
কোথায় কালীদহ, কোথায় অক্রূর তীর্থ, কোথায় মহাবন, কোথায় গোকুল, সব খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কোথায় রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড স্থান নির্ণয় করছে। মহাপ্রভু আদেশ দিয়েছেন তো, আর গ্রন্থলে একবার আদেশ দিয়েছেন। সনাতন গোস্বামী পাদ বহু কষ্টে খুঁজে খুঁজে বার করছেন কোথায় মথুরা মাহাত্ম্য বই পড়ছেন, আর খুঁজে খুঁজে একে ওকে জিজ্ঞাসা করে যাচ্ছে। তখন সনাতন গোস্বামী পাদের বয়স কত? 23 বছর। 1488 খ্রিস্টাব্দের জন্ম। তারপরে চলে গেছেন 23 সংসার ত্যাগ করে 23-24 বছর বয়সে। বৃন্দাবনে ছিলেন 47 বছর, 70 বছর প্রকট ছিলেন। বিগ্রহ সেবা করতে বলেছেন তো, এইবার বিগ্রহ সেবা কী করবেন? বিগ্রহ মনে মনে ভাবছেন। মহাপ্রভু আদেশ দিচ্ছেন লুপ্ত তীর্থ উদ্ধার, গ্রন্থ রচনা আর বিগ্রহ সেবা। বিগ্রহ সেবা করবার জন্য মনে মনে ভাবনা করছেন। এমন সময়ে দেখুন কীভাবে মদনমোহন তার কাছে, মদনমোহন একটা ইতিহাস আপনাদের শোনায়। মদনমোহন বৃন্দাবনে গিয়ে যমুনার তীরে সনাতন গোস্বামী মদনমোহন বিগ্রহ সবাই দেখেছেন, কিন্তু বৃন্দাবনে এখন আসল মদনমোহন নাই। কোথায় আছেন? জয়পুরে করৌলিতে আছেন মদনমোহন। যাই হোক, এখন যে মদনমোহন আছেন সবাই বৃন্দাবনে গিয়ে মদনমোহন দর্শক। এটি বৃন্দাবনের প্রাচীন মন্দির মদনমোহন। সেই মদনমোহনের ইতিহাসটা আমরা শোনাব। এই মদনমোহনের উপাসনা করতেন কে? মহারাজ অম্বরীশ, যার কথা আমরা বহুবার বলেছি। দুর্বাসা ঋষির অভিশাপে কি ফল কি হয়েছিল? সেই মহারাজ অম্বরীশ মদনমোহনের সেবা করতেন। সেই মহারাজ অম্বরীশ আবার মদনমোহন যখন সংসার ত্যাগ করে গেলেন, কাকে দিয়ে গেলেন? দেবরাজ ইন্দ্রকে দান করে গেলেন। দেবরাজ ইন্দ্র স্বর্গে নিয়ে গিয়ে মদনমোহনের সেবা করতেন। লঙ্কার রাজা রাবণ এবং তার পুত্র ইন্দ্রজিৎ কি করেছিলেন? ইন্দ্রকে জয় করেছিলেন, তাই নাম হয়েছে ইন্দ্রজিৎ। ইন্দ্রকে জয় করে মদনমোহন আবার লঙ্কায় নিয়ে আসেন। রামচন্দ্র লঙ্কা বিজয় করে তাকে আবার নিয়ে আসেন কোথায়? অযোধ্যায়। রামচন্দ্র নিয়ে আসেন, অযোধ্যাতে সেবা পাচ্ছেন। এইবার রামচন্দ্রের ছোট ভাই শত্রুঘ্ন তিনি কি করলেন? ওই মদনমোহনকে মথুরায় গিয়ে স্থাপন করলেন। মথুরায় এইবার দাপর যুগ এলো। দাপর যুগে দেখুন মদনমোহন কোথায় গেলেন? গোবিন্দ গিয়েছেন কংস ধ্বংস করতে। কুব্জার সঙ্গে দেখা, প্রতিমধ্যে কুব্জার সঙ্গে দেখা হয়েছে। কৃষ্ণ বলরাম যাচ্ছেন তো, আর কুব্জি কি করেছেন? সবাইকে বরণ করে নিয়েছেন। যারা রাজ্যে প্রবেশ করছে না, এই যেমন এখানে গোবিন্দ মন্দির সব চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেয়, বরণ করে নিয়েছে। গোবিন্দ চিনতে পেরেছেন কে সেই কুব্জা, জানতে পেরেছেন সেই কুব্জা এসেছেন, সেই শূর্পণখা। রামচন্দ্রের সময় কথা দিয়ে রেখেছেন যে আমি তোমার পানি গ্রহণ করব কৃষ্ণ অবতারে, এই অবতারে না। দেখেই চিনতে পেরেছেন এই তো সেই শূর্পণখা আজ কুব্জা হয়ে জন্মগ্রহণ করেছে। তখন কৃষ্ণ বলরাম বলছে আমাদেরকে দেবে না চন্দনে ফোঁটা, নেমে এসো। বলরামকে আগে দিলেন। এইবার যখন কৃষ্ণকে ফোঁটা দিতে যাবেন না, কৃষ্ণ কি করেছেন? তার দুটি চরণ দিয়ে কুব্জার দুটি চরণ চেপে ধরেছেন আর চিমুকটি ধরে ধরেছেন অপূর্ব সুন্দরী রমণী কৃষ্ণ অঙ্গ স্পর্শে। তখন ঠাকুর তুমি যখন আমাকে এমন কথা দিয়েছিলে, আজ তুই আমার গৃহে চল। বলে না, কংস ধ্বংসের পথ আমায় যাব। আমি যে কাজের জন্য এসেছি কংসের ধর্মযজ্ঞকে সেটি সম্পন্ন করে তোমার গৃহে যাব। কংস বিনাশের পর কৃষ্ণ অক্রূরের গৃহে গিয়েছিলেন এবং ওই কুব্জার গৃহে গেলেন। কুব্জার সঙ্গে একটি রাত্রি বসবাস করেছিলেন গোবিন্দ। কুব্জা তখন বলছে সকাল যুব তোমাকে যেতে দেবো না, বা ঠিক আছে আমি তোমার কাছেই থাকবো। তখন কুব্জা বলেন চোখটি মুদ্রিত করো। কুব্জা চোখটি মুদ্রিত করেছেন, আর যেই কিশোর চলে গেছেন দেখছেন সম্মুখে মদনমোহন বিগ্রহ। সেই মদনমোহন কুব্জা সেবা করেছে। সেবা করার পর পরবর্তীকালে কুব্জার অন্তর্ধানের পর কোন এক ব্রাহ্মণ সেবা করেছেন। সেবা করতে করতে কোথায় আছেন?
বলছে দ্বাদশ আদিত্য টিলার কাছে অদ্বৈত বট বলে একটা জায়গা আছে, সেই অদ্বৈত বট যেখানে অদ্বৈত প্রভুকে বিশ্রাম করেছিলেন, সেইখানে মাটির তলায় যমুনার তীরে রয়েছেন, ওই পড়ে আছেন মদন মোহন বিগ্রহ। অদ্বৈত প্রভু সারা বৃন্দাবন ঘুরছেন, ঘুরতে 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 একটা বটবৃক্ষ মূলে বসে আছে। একটু তন্দ্রা এসেছে, মদন মোহন বলছে আমি মাটির তলায় আছি, আমাকে তুমি উদ্ধার করো। অদ্বৈত প্রভু সঙ্গে সঙ্গে সমস্ত লোককে ডাকলেন কাছে পিঠে, বললেন দেখো মাটিটা খোঁড়ো তো। খুঁড়তে 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 অপূর্ব সুন্দর মদন মোহন বিগ্রহ। কী করবেন, সেইখানে একটা ওই বন জঙ্গলের লতা পাতা দিয়ে একটা ঝুড়ি বানালেন, সেইখানে মদন মোহনের সেবা হয়। একজন ব্রাহ্মণকে রাখলেন যে তোমাকে আমি কিছু অর্থ দেবো, তুমি সেবা করো। সেই ব্রাহ্মণ সেবা করে, আর অদ্বৈত প্রভু বৃন্দাবন ঘুরে 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 বেড়ান। একদিন অদ্বৈত প্রভু নাই, পুরী তো নাই, ঠিক সেই অবস্থায় কতগুলো যবনের দল এসেছে মদন মোহনকে চুরি করে বলে। তখন মদন মোহন কি করেছেন, তখন মদন মোহন মদন গোপাল সেজে ছোট্ট গোপালে ফুলের বনে লুকিয়ে আছে। মদন মোহনকে আর খুঁজেই পেলেন না। এদিকে রব হয়ে গেল, মদন মোহন বিগ্রহ আর নাই। যবনেরা মদন মোহন বিগ্রহ নিয়ে চলে গেছে। অদ্বৈত হাও হাও করে কাঁদছেন, প্রভু তুমি এলে আবার চলে গেলে মদন মোহন। তখন মদন গোপাল বলছে যে আমার মদন মোহন নাই, গোপাল হয়ে ছোট্ট কুঞ্জে লুকিয়ে আছে, এসে আমাকে উদ্ধার কর। দেখছেন ছোট্ট কুঞ্জে ছোট্ট গোপাল হয়ে আছেন মদন গোপাল। বলে আজ থেকে আমার নাম হলো মদন গোপাল। সেই মদন গোপালকে আবার সেবা করলেন। সেবা করার পর মথুরা থেকে এসেছেন এক চৌবে পত্নী, দামোদর চৌবে, আর তার স্ত্রী। মদন গোপালকে দেখে খুব আনন্দ, প্রার্থনা করলেন এই মদন গোপাল আমাকে দাও। এদিকে স্বপ্ন দিলেন সেবককে, আমি ওই দামোদর চৌবের পত্নীর কাছে যাব। সেখানে চলে গেলেন, যখন ইচ্ছা যা হবে মদন গোপাল সেখানেই চলে গেলেন, মথুরায় গিয়ে সেবা করেন। এদিকে সনাতন গোস্বামী পাদ কি করতেন, তখন তো বৃন্দাবনে কোনো মানুষ থাকতো না। সনাতন গোস্বামী পাদ মথুরায় গিয়ে অনেক যারা গৃহে তাদেরকে মাধুকরী করতেন। একদিন মাধুকরী করতে করতে ওই দামোদর চৌবের বাড়ি থেকে পৌঁছেছে। দেখছেন কেমন করে সেবা করছে চৌবে পত্নী বল্লভা দেবী, কি বলে সেবা করছে, অনাচারের সেবা। নিজের ছেলেদিকে বসাচ্ছেন, সেইখানে মুড়ি খেতে দিচ্ছেন, একই সঙ্গে খেয়েছেন, স্নান টান কিছু নাই, আকাশা কাপড়েই খেতে দিচ্ছেন। সমস্ত করে দুদিন দেখার পর বললেন মা একটা কথা শুনবে, দেখো মা এমন করে মদন মোহনের সেবা করো না, মদন মোহনের সেবায় কিছু আচার মানতে আছে। বললেন বেশ বাবা। এইবার নিজের ছেলেদিকে সেবা করেন আর মদন মোহনকে আচারের সঙ্গে সেবা করেন, তো দেরি হয়ে যায় মদন মোহনের খেতে। তখন মদন মোহন বলছে বেশ ছিলাম, আমাকে মুখে সেবা করছিস কেন, অন্য তুই আমি কেন পৃথক তো ছেড়ে দেখে। এদিকে সনাতন গোস্বামী পাদকে বলছেন কেন তুমি আমার মাকে আদেশ করলে, আমি তো আমার ভাইদের সঙ্গে খেলা করতাম, থাকতাম, একসঙ্গে খেতাম। সনাতন গোস্বামী জানতে পেরে পরে তিনি মা আমি বড় অন্যায় করেছি, আপনি যেমন করে সেবা করতেন তেমনি করে সেবা করতেন। তেমনি করে সেবা করতে লাগলেন, অন্যান্য ছেলেদের সঙ্গে সেবা করতে লাগলেন। একদিন মদন মোহন রাত্রে স্বপ্ন দেখছেন, মদন মোহন বলছেন সনাতন আমি তোর কাছে যাব, আমার কাছে এসে কী করে, আমার ঘর নাই বাড়ি নাই, তোমাকে খাওয়াবো বা কি, আমি নিজেই খেতে পারি না, খাওয়াবে, আমি তোর কাছেই যাব। বেশ খাচ্ছ দাচ্ছ ভালো আছো, আমার কাছে এসেই করবে না, আমি তোর কাছেই যাব। এদিকে চৌবে পত্নীকেও শব্দ দিয়েছেন সনাতন আসবে, আমি সনাতন যাব। এইবার কৌশল করেছেন, দেখো কি করে আমাকে চিনতে পারবে, অন্যান্য ছেলের সঙ্গে মিশে যাবো, আমাকে কেমন করে চিনবে তুমি। সনাতনকে বলেন দেখো দেখবে অনেকগুলি ছেলের সঙ্গে খেলা করছি তো, যার মুখের সামনে ভ্রমর গুনগুন গুনগুন করবে জানে সেইটি আমি। আবার তোমার চোখ বেঁধে দেবে, যে বলবে নাও কোনটি আসল মদন মোহন ছেলে নাও। তখন তুমি আমার দিকে এগিয়ে আসবে, আমি ছুটে গিয়ে তোমার কোলে ঝাঁপিয়ে পড়ব। এসে মদন বলছে মা আমি সব রেখেছি, বলে হ্যাঁ আমি সব রেখেছি, নিয়ে যান মদন মোহন। এই নেন কোনটি মদন মোহন নেবেন, সব ছেলেগুলি একরকম দেখতে, মদন মোহন কি অপূর্ব লীলা দেখছি, আমি ভ্রমণ গুন 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 করছি, ওইটি মদন মোহন বাবু।
আচ্ছা আমি চোখ বেঁধে দিচ্ছি, কোনটি মদনমোহন নিয়ে যাবো দেখি। চোখটি বেঁধে দিয়েছেন, আর মদনমোহন গিয়ে একবারে ঝাঁপিয়ে পড়ে চেপেছেন মদনমোহন। সেই মদনমোহনকে নিয়ে এলেন কোথায়? বৃন্দাবনে মদনমোহনকে নিয়ে এলেন। মদনকে নিয়ে এসে খাওয়াবেন কি, খাওয়াবেন কি, রাখবেন বা কোথায়? যমুনার তীরে একটা জায়গায় একটা ছোট্ট ঝুপড়ি তৈরি করে মদনমোহনকে সেখানে রেখে দেন। এবার মাদুকরি করে যেটুকু আটা পান না, সে আটা কি করেন, সে আটাটা আগুনে শিখে খেতে দেন, তাতে নুনও থাকে না, কিছুই থাকে না। খেতে খেতে বলছেন, সনাতন এই কি খেতে পারা যায়, একটু নুনও দিন, আঙ্গা রুটি খাওয়া যায়, নুন নাই, কিছুই নাই, কোনো কিছুই শুশু খাবো। তা বলে ঠাকুর কেন এলে আমাকে সব? আমি তো বলিস না, আমি তোমাকে বলেছিলাম তো খেতে পারবো না, এই আঙ্গা রুটি তোমাকে খেতে হবে। তুমি আজ বলবে নুন দাও, কাল বলবে ঘি দাও, কাল বলবে সবজি দাও, আমি কোথায় পাবো? আর একটু নুন দেবি না? মনে মনে ভাবছি, তুমি ব্যবস্থা, আমি যদি ব্যবস্থা করে নিই তারপরে তাহলে কোনো আপত্তি নেই, তুমি ব্যবস্থা করো। একদিন যাচ্ছেন রামদাস বলে একটা বণি, সে যাচ্ছে কোথায়? মথুরায়, জাহাজ যাচ্ছে অনেক মাল নিয়ে বিক্রি করতে। ঠিক ওই মদনমোহন যেখানে মন্দির না, ওইখানে এমন চড়ায় নৌকো লেগে গেছে, এমন না যাচ্ছে না, কি যাচ্ছে না, অনেক চেষ্টা করলেন, যাচ্ছে না। একটা ছোট্ট ছেলেকে বলছে, ওই দেখো ওই গাছটার তলে একটা সাধু বসে না, ওগুলো নৌকা চলে যাবে। ছুটে এসে আবার ওই চোখের মধ্যে ঝুঁকে পড়ছে। বলছেন, প্রভু আমার এই নৌকা চড়া লেগে গিয়েছে, কিছু যাচ্ছে না, আপনি কৃপা করুন, তাহলে নৌকাটা যাবে। এখন একটা ছেলে বলে এলো, আপনি নাকি সিদ্ধ পুরুষ। বুঝতে পারলেন মদনমোহনের চাতুরি। ওই ওই ঝুবড়ির মধ্যে যে আছে ঠাকুরটা আছে না, ওকে বলো। বলছে, হে মদনমোহন, যদি আমার এখানে নৌকাটা চড়া থেকে মুক্ত করতে পারি, তাহলে আমি তোমার সেবা পূর্ণ ব্যবস্থা করে দেবো। যেই বলা সঙ্গে সঙ্গে দেখে আমি যমুনায় যেন জোয়ার এলো, একবার নৌকা ভেসে চলে গেল। প্রচুর লাভ হলো। সেখানে এক বড় মন্দির এবং তার সব ভোগের ব্যবস্থা করলেন মদনমোহনে। সেই মদনমোহনের সেবা কবিরাজ গোস্বামী পাদ বলছেন, মৎসর্বস্ব পদাম ভোজৌ রাধা মদন মোহন। দেখবেন চৈতন্য চৈতন্যের প্রথমে মৎসর্বস্ব পদাম ভোজৌ রাধা মদন মোহন। রাধা মদনমোহন আমার প্রাণ সর্বদাদের চরণ কমল। কবিরাজ গোস্বামী পাদ যখন বসে বললেন, তুমি চৈতন্যের অন্তলীলা রচনা করো, তখন কার মন্দিরে প্রথম গেছিলেন? ওই সনাতন গোস্বামী পাদের মন্দিরে, মদন গোপালের মন্দিরে। হে মদন গোপাল, তুমি যদি কৃপা করো তবে আমি চৈতন্য চরিতামৃত লিখতে পারবো, কারণ আমি এখন আমার 80-র উপর বয়স, আমার হাত কাঁপে, আমি ভালো করে চোখে দেখতেও পাই না, আবার মনে কিছুই থাকে না, আমার প্রতিভা কুম্ভ্রাণ। তাহলে তুমি যদি কৃপা করো। মদনমোহনের গলা থেকে মালা খসে পড়ল। সেই মালাটা পূজায় এসে পরিয়ে দিলেন। মদনমোহন মন্দিরে বসেই লিখলেন, মৎসর্বস্ব পদাম ভোজৌ রাধা মদনমোহন। রাধা মদনমোহনের চরণ কোমলে আমার সর্বস্ব। তখন রাধারানী ছিলেন না। পরবর্তীকালে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের ছেলে পুরুষোত্তম জানা দুটি মূর্তি স্বপ্ন দিয়েছিলেন। দুটি মূর্তি নির্মাণ করে, একটি বড় একটি ছোট। বড়টি হলেন ললিতা আর ছোটটি হলেন রাধারানী। এক পাশে দক্ষিণে আছেন ললিতা, বামে আছেন রাধারানী। পরবর্তীকালে রাধা মূর্তি ওই মদনমোহন বিগ্রহের সঙ্গে। সেই মদনমোহন বিগ্রহ বৃন্দাবনে রয়েছেন। এই মদনমোহন কত আমার কি যা করেছেন সনাতন গোস্বামী পাদকে। সনাতন গোস্বামী পাদ মদনমোহনে দেখতেন। একদিন যমুনায় বসে আছেন, যমুনা তীরে বসে আছেন, দেখছেন কতগুলো ছেলে রয়্যাল খেলছে। রয়্যাল খেলা মানে কাঁচের গুলি খেলছে। দেখছি একটা ছেলে একটু দেখছি আমার মদনমোহনের মতন। তাহলে মদনমোহন খেলতে এলো নাকি? মদনমোহন খেলতে এলো মনে হয় অন্য সমস্ত গোপাল খেলছে। ওটা কে? বলছি ছেলেটা দেখতে আলাদা রকম।
পিছনে ফিরে যাচ্ছে, দাঁড়া খেলা শেষ হয়ে যাচ্ছে, পিছনে ফিরে যাচ্ছেন, পিছনে পিছনে গিয়ে দেখছেন, গিয়ে দেখছেন ঠুক করে মদনমোহন ঘরে ঢুকে পড়ল। আর একটা ছেলে সেও পিছনে পিছনে গিয়েছে, সে চিৎকার করছে, আমার দাও, আমার রয়্যাল দাও, আমার রয়্যাল চিৎকার করছে, আমার রয়্যাল তুই চুরি করেছো, রয়্যাল দাও। সনাতন বলছে কী রে চিৎকার কেন ওখানে? তা বলছে ওই মদনমোহন আমার রয়্যাল চুরি করেছে। এই মদনমোহন রয়্যাল, হ্যাঁ আমার খেলছিল তো, কোথায় খেলছিল? যমুনা বাড়ির তীরে, তুই খুলে দেখো। খুলে দেখছেন হাতে দুটো রয়্যাল আছে। সেহেতু বললেন যে মদনমোহন কেমন করে সেবা করে, মদনমোহন কেমন করে আমার সনাতন গোস্বামীপাদকে কেমন কৃপা করেছেন সনাতন গোস্বামীপাদ। সারাটি জীবন এমনি করে মদনমোহনের সেবা করেছিলেন। পরে মদনমোহন চলে গেলেন করৌলিতে। তখন আওরঙ্গজেব আক্রমণ করলে, কেউ কেউ বলেন কালা পাহাড় যখন বৃন্দাবন আক্রমণ করেছিল, তখনই সমস্ত ওখানকার সেবকেরা মদনমোহনকে সরালেন। মদনমোহন করৌলি থেকে আর গাড়ি যাচ্ছে না, করৌলি থেকে যাচ্ছেন জয়পুর, যে মাঝখানে করৌলি একটা জায়গা আছে, গাড়িটা আটকে, শত চেষ্টা করো গাড়িটাকা নিয়ে গেল না। তারা বলে এইখানে তখন করৌলিতে রাজা মন্দির স্থাপন করে মদনমোহনের সেবা প্রতিষ্ঠা করলেন মদনমোহন। আজও আসল মদনমোহনটি করৌলিতেই আছে। যাই হোক, সনাতন গোস্বামীপাদ বৃন্দাবনে থাকেন। ব্রজের গোপাল ও গোপালিকারা মাঝে মাঝে দর্শন দেন সনাতন গোস্বামীপাদকে। একদিন রূপ গোস্বামীপাদ একটা কবিতা লিখেছেন, চাটু পুষ্পাঞ্জলি, সেখানে রাধা রানী রূপের বর্ণনা করছেন। বলছেন রাধা রানী চুলের বেনিটা কেমন না বেলাঙ্গন ফনাং, বেলাঙ্গন মানে অর্থাৎ মেয়েদের চুলের খোপার মতো, রাধারানী সর্পের মতন, সাপের ফোনার মতন ওই বোজাঙ্গনাদের মাথার বেনি। দাদা দেখো তো ঠিক হয়েছে, ঠিক লাগলাম কিনা? তা বলে তুলনাটা ঠিক হলো না ভাই, সাপ একটা বিষধর প্রাণী, আর রাধারানীর চুলের খোপার সঙ্গে ওটা তুলনা করলে। বললে দাদা তাহলে তুমি সংশোধন করে দাও। নিয়ে গেলেন দাদা সংশোধন করতে। দেখছেন একদিন মনে মনে ভাবছেন কী ওখানে বসানো যায়, ভাবছেন, দেখছেন যমুনার ধারে বসে আছেন তো, কতগুলো ব্রজ বালিকা দোল খাচ্ছে একটা গাছেতে, হ্যাঁ দোল খাচ্ছে, সব 10-12 বছর সব বালিকা, কিশোরী বালিকা সব দোল খাচ্ছে। দেখছেন মাথায় বেনিগল ঝুলছে তো, ঠিক যেন বলছে সাপ লেগে আছে, সাপ লেগে আছে। শোন শোন শোন, এই তোদের পিঠে সাপ, তোদের পিঠে সাপ, ছুটে গিয়েছেন। ছুটতে গিয়ে দেখছেন একটাও ব্রজ বালিকার নাই। তখন ভাবলেন ওই যে সত্যি সাপের মতো ফোনার মতন ঝোলে সনাতন গোস্বামীপাদ কেমন করে রাধারানী কৃপা করে গেলেন। একদিন সনাতন গোস্বামীপাদ বসে আছেন, গোবিন্দ ধ্যানে মগ্ন, কৃষ্ণ ধ্যানে মগ্ন। লীলা দর্শন তো লবঙ্গ মঞ্জুরি ছিলেন তো, সনাতন গোস্বামীপাদ এক মঞ্জুরি ছিল লবঙ্গ মঞ্জুরি, তুঙ্গবিন্দা সখীর পাশেই তার গৃহ রাধাকুণ্ডে। সেই লবঙ্গ মঞ্জুরি একদিন দেখছেন, মঞ্জুরি যখন রাধারানী যখন অভিসারে যেতেন সাজতে করতেন, তখন সখীদের সঙ্গে মঞ্জুরি থাকতো তো, রাধারানী সাজছেন। কীরকম সাজছেন না, গধূলি এবার গোবিন্দ আসবেন তো, গধূলি লেগেছে, গোচারণ করতে করতে সখাগণের সঙ্গে আসবেন, গাভীর পশ্চাতে পশ্চাতে কোথায় উচ্চ অট্টালিকার সিঁড়িতে গিয়ে সব গোপীরা দেখবেন গোবিন্দ দর্শন করবেন। তা মামাকে ভালো করে সাজিয়ে দে, নিজেও সাজছেন, একবার সাজাচ্ছেন একবার খটাচ্ছেন, এ হয় না এ হয় না, এ দেখলে গোবিন্দ তুষ্ট হবে না, এমনি করে মনে মনে কত হবে, এইভাবে সাজিয়ে দে, এইভাবে সাজিয়ে একবার ললিতা বিশাখা সব সাজাচ্ছেন, আবার পোশাক খুলে দিচ্ছেন, রাধারানী মনের মতো হচ্ছে না, এমনি করে সাজছেন তো, সামনে একটা আয়না আছে দেখছেন গোবিন্দ এসেছেন, গোবিন্দ পিছনে দাঁড়িয়ে আছেন, রাধারানী বুঝতেই পারছে না, কিন্তু আয়নাতে দর্পণেতে গোবিন্দের ফটোটা উঠেছে, গোবিন্দের প্রতিবিম্বটা উঠেছে। ভাবছেন গোবিন্দ কী করে এখানে এলেন, গোবিন্দের কথা ভাবতে ভাবতে গোবিন্দ এসেছেন। রাধারানী তখন কেমন অবস্থা, পিছন ফিরে দেখছেন গোবিন্দ এসেছেন, দেখি কেমন রাধারানী হেসে ফেলেছেন, আর সঙ্গে সঙ্গে হেসে ফেলেছেন আমাদের সনাতন গোস্বামীপাদ। এই লীলাটা ধ্যান করছেন মনোমণি, লীলাটা ধ্যান করছেন মনোমণি। রাধারানী সাজছেন, সম্মুখে দর্পণ, পিছনে গোবিন্দ এসেছেন, ভাবছেন গোবিন্দকে দাঁড়ালো, যে পিছন ফিরেছেন,
তখন দেখছেন গোবিন্দ, তখন রাধারানী কেমন অবস্থাটি, সেই অবস্থাটি দেখে হেসে ফেলেছে। সেই সময়টা খোড়া বাবাজি এসেছেন। খোড়া বাবাজি পাটি খোড়া হাসলেন কেন সনাতন? হো হো হেসে উঠছেন তো রাধারানী ওই লীলাটা সর করে। সনাতন জানতেও পারেন নাই কখন কোন বাবাজি এসেছে, কখন কোন বাবাজি চলে গিয়ে জানতেও পারেন নাই। বড় গোসাইয়ের মাথা খারাপ হয়ে গেল নাকি? আমাকে দেখে হেসে উঠলেন বড় বাবাজি, হেসে উঠলেন আমাকে দেখে, আমার পাটা খোড়া বলি, বিকলাঙ্গ বলে। রাস্তায় বলতে যাচ্ছেন বড় বাবাজির মাথা খারাপ হয়ে গেছে, বৃন্দাবনে বড় বাবাজি বলি খ্যাত, মাথা খারাপ হয়ে গেছে। আমাকে দেখে বৈষ্ণব অবজ্ঞা করলেন, চলে গেলেন সবাইকে বলতে বলতে। তারপর থেকে সনাতন গোস্বামীর আর লীলা স্ফুরণ হয়নি। যতবার ধ্যানে বসেন কিছুতেই আর লীলা স্ফুরণ হচ্ছে না। তখন ভাবলেন কেন এমন হলো? ভাই রূপ গোস্বামীকে বলছেন, ভাই কেন আমার লীলা স্ফুরণ হচ্ছে না? আর ধ্যানে আমি দেখতে পাচ্ছি না কেন রাধারানীকে? ধ্যানে দেখতে পাচ্ছি না কেন? বলে নিশ্চয়ই দাদা তোমার কোনো বৈষ্ণব অপরাধ হয়েছে। বৈষ্ণব অপরাধ? আমি তো সজ্ঞানে কোনো বৈষ্ণবের কাছে অপরাধ করি নাই, অজ্ঞানে হয়েছে কিনা জানি না। কি করে জানবে? তাহলে দাদা কাজ করো, ভান্ডারা দাও, সমস্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ করো, যিনি আসবেন না জানবেন তার কাছেই আপনার অপরাধ হয়েছে। ভান্ডারা দিলেন, সব বৈষ্ণবকে নিমন্ত্রণ করলেন, কিন্তু এলেন না ওই খঞ্জবাবাজি। বললেন খঞ্জবাবাজি কিছু অপরাধ হয়েছে। তখন সনাতন গোস্বামী পাদ গেলেন। তখন সেই খঞ্জবাবাজি আমাকে দেখে আপনি হাসলেন। বললেন না না, আপনাকে দেখে হাসি, আমি আপনাকে দেখতেই পাই নাই, কেন হাসলাম জানেন? তখন লীলাটির কথা বলেন। তখন ওই খঞ্জবাবাজি বলেন, ছি আমিও তো অপরাধ করেছি। খঞ্জবাবাজির চরণে পড়ে তার চরণ ধুলা গায়ে মারছেন। আবার এই খঞ্জবাবাজি তিনিও ওই আমাদের সনাতন গোস্বামীর চরণ ধুলা গায়ে মারছেন। জগৎকে দেখালে দেখো বৈষ্ণব অপরাধ হলে কারও ছাড় নাই। এই কাহিনীটা আবার অন্যভাবে একটা আছে। রাধারানী ফুল তুলতে গিয়েছেন, যমুনার তীরে বৃক্ষে ফুল তুলতে গিয়েছেন, নাগাল পাচ্ছেন না রাধারানী। তখন গোবিন্দ আড়ালে লুকিয়ে আসে, বলছে রাধারানী ডালটি নামিয়ে দেবো, দাও। ডালটি যে নামাতে গিয়েছেন না, রাধারানী ফুল তুলছে, ডালটি ছেড়ে দিয়েছেন, এখন নিচে রাধারানী পড়ে গেছে। গোবিন্দ হাসছে। আর ঠিক সেই সময় খঞ্জবাবাজিতে এসেছে। খঞ্জবাবাজি আমাকেই বোধহয় দেখে হাসছে, আমাকে দেখে হাসছে খঞ্জবাবাজি। তাই দেখো জগৎকে দেখালেন, দেখো যে বৈষ্ণব অপরাধ কত মারাত্মক অপরাধ। কখনো কোনো বৈষ্ণবের কাছে কখনো কোনো অপরাধ করো না। সারা জীবন কেমন দৈন্যের মূর্তি সনাতন গোস্বামী পাদ, সারা বুঝে ঘুরে ঘুরে বেড়াতেন এবং সেখানে দেখতেন সমস্ত ব্রজবাসীকে এত ভালোবাসতেন না, যত সে নিজ জাতি হোক যাই হোক সকলের কাছে গেতেন, মাথায় আহত বলাতেন। আর তাদেরকে সব তোর বাবার নাম কি, তোর মায়ের নাম কি, তোর কটরা ক ভাই বোন সকলকে জিজ্ঞাসা করতেন, সকলের কুশল জিজ্ঞাসা করতেন। সবাই বাবা বলতেন, সবাই সনাতন গোস্বামী বাদকে বাবা বলতেন। আর সনাতন গোস্বামী প্রত্যেকে আপারাম বাড়ি নিয়ে যাওয়ার জন্যে টানাটানি করতেন। আর সনাতন গোস্বামী কেউ ঘোল মাঠা সব এনে খাওয়াতেন সনাতন গোস্বামী পাদ। প্রতিদিন সনাতন গোস্বামী পাদ যেতেন। সনাতন গোস্বামী পাদ যমুনার তীরে ভজন করছেন। তো এদিকে রবীন্দ্রনাথের কথা ও কাহিনী কাব্যেতে দেখবেন কাহিনীটা আছে। মানকর, বর্ধমানের কাছে মানকর বলে একটা গ্রাম আছে। সেই মানকর গ্রামে এক ব্রাহ্মণ, তার নাম জীবন। কন্যাদায়, দরিদ্র ব্রাহ্মণ, কন্যাদায় করছে, মেয়ের বিয়ে দেবেন, টাকা পয়সা কিছুই নাই। শিবের কাছে ধর্ণা দিয়েছেন যে মেয়ের বিয়ে দেবো কী করে, একটা টাকা পয়সা হাতে তো নাই। শিব স্বপ্ন দিয়ে বলছেন, যাও তুমি বৃন্দাবনে যমুনা তীরে দেখবে একজন সনাতন বলে একজন ভজন করছেন, তার কাছে মেলা টাকা। ভাবলেন তাই বোধহয় হবে। খুঁজতে খুঁজতে এসে বৃন্দাবনে দেখছেন একটা ওই মদন মোহনের মন্দিরে বসে ভজন করছেন। আপনি সনাতন? বলেন হ্যাঁ। বললেন বাবা আমাকে শিব পাঠিয়েছে, আমি কন্যা দায় করছো পিতা, কিছু অর্থ দান করুন। তা বললেন আমাকে আবার অর্থ? আমি তো মাদু করে খাই, একটা ঝোলাও নাই, একটা পয়সাও নাই, কী করে আপনাকে দেবো? আপনি কিছুই তো নাই। তাহলে আবার স্বপ্ন মানে ভুল দেখেছে না, ভোরের স্বপ্ন সত্যি হয়। আমি দেখলাম যে চলে আছে ব্রাহ্মণ, ছি কী স্বপ্ন দেখলাম, আমি ভুল স্বপ্ন দেখেছি। কিছু যাওয়ার পর বলছি, ও ব্রাহ্মণ আসুন আসুন আসুন, ওই দেখুন ওই গাছটার গোড়াতে আমি একটা পাথর পেয়েছিলাম। পাথরটা পাথর নয়, কিন্তু স্পর্শমণি, জানেনও উনি।
সনাতন গোস্বামী বড় জানেন স্পর্শমণি, মানে যে মণি এখন আর দেখা যায় না, জাতি ঠেকাবে সোনা হয়ে যাবে, জাতি ঠেকাবে সোনা হয়ে যাবে। বুঝুন কত দাম বলুন দেখি। আমরা বাইকটা থেকে বাইকটাই সোনা হয়ে গেল, আমরা কাপড় থেকে কাপড়টাই সোনা হয়ে গেল, যা ঠেকাবেন তাই সোনা হয়ে যাবে। ওইখানে দেখো একটা পাথর আছে, কে ব্রাহ্মণ সেই গাছ তো একটা খুঁড়ে একটা পাথর পেয়েছে, ব্রাহ্মণে চিনতেন, ভাবছেন তো স্পর্শমণি, বাপরে বাপ এ মহামূল্যবান, হাতে নিয়ে ভাবছেন আচ্ছা যার হাতে এত বড় স্পর্শমণি এসেছে আর সে এইরকমভাবে থাকে দৈন্যদশায়, তার দৃঢ়হীন হবে, কোনোদিন খেতে পায় না, ভোল মাটা লোকে যা দেয়, তাহলে কি পেয়েছে? তাহলে এর চেয়ে কী বস্তু পেয়েছে যে এই স্পর্শমণিটাকে তুচ্ছ করে দিয়েছে? নিশ্চয়ই তার চেয়ে বেশি ধনী পেয়েছে। ছুটে গেলে বাবা, যে ধনে হইয়া ধনী মণিরে মানো না মণি, রবীন্দ্রনাথ লিখছেন, যে ধনে হইয়া ধনী মণিরে মানো না মণি, তাহারি খানি মাগি আমি নত শিরে, এত বলি নদী নীরে ফেলিল মানি। তুমি কোন ধরনের ধনী হয়েছো গো, যার কাছে স্পর্শমণিটা তুচ্ছ হয়ে গেছে? যে ধনে হইয়া ধনী, দেখো তুমি যে ধরনের ধনী হয়েছো সেই ধরনের কিছু অংশ আমাকে দাও, এই বলে স্পর্শমণিটা ফেলে দিলেন একবারে। পরে শোনা যায় নাকি একবার ওই স্পর্শমণি খোঁজবার জন্য লোক পাঠিয়েছিলেন, আর পান না স্পর্শমণি। অনেক লোক নিযুক্ত করেছেন স্পর্শমণি, যেন সনাতন গোস্বামী থাকতেন ওই মদন মন্দিরের কাছেতেই বহু জায়গা ঘুরে একবার ওই স্পর্শমণি বার করার চেষ্টা করেছিলেন, পান না। দেখুন সনাতন গোস্বামী আর ওই যে জীবন, আর বাড়ি ফিরে এলেন না, জীবন থেকে গেলেন ওইখানেই থেকে গেলেন। যে সনাতন গোস্বামীর চরণকে আশ্রয় করে সংসার ভুলে গেলেন, সমস্ত স্ত্রী পুত্রকে ভুলে গিয়ে দেবারত সনাতনের শিষ্যত্ব গ্রহণ করে সেখানে ভজন সাধন করতে লাগলেন। আবার আগামী দিন বলবো সনাতন গোস্বামী পদে অনেক কথা বলে শেষ হবে না। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।